ডিয়ার ভিউয়ার্স, শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটি অনেক বড় হবে। তো ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর হতে যাচ্ছে। বর্তমানে সর্বজনীন পেনশন এবং বর্তমান প্রচলিত পেনশনের মধ্যে যে পার্থক্য, সে বিষয়ে নিয়ে কথা বলতে যাচ্ছি। চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশনের পরিপত্র জারি হওয়ার পর থেকেই চাকরিজীবীদের মধ্যে একটা বাড়তি টেনশন কাজ করছে। তো আজকের ভিডিওটা দেখলে অনেকের এই টেনশনটা মুক্ত হওয়ার সম্ভাবনা আছে এবং অনেকে সর্বজনীন পেনশন এবং বর্তমান প্রচলিত পেনশন সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন বলে আমি আশা করছি। আমরা সবাই জানি যে বর্তমানে পেনশন ব্যবস্থা নিয়ে একটা খুবই টানটান উত্তেজনা চলছে। অর্থাৎ পেনশন যেটা বর্তমানে চলছে এবং সর্বজনীন পেনশন নামে একটা সরকার স্কিম চালু করেছে, সেটার মধ্যে একটা টানটান উত্তেজনা চলছে এবং সরকার ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করে ফেলেছে যে স্বায়ত্তশাসিত প্রাইভেট বা অন্যান্য প্রতিষ্ঠান সর্বজনীন পেনশনের আন্ডারে চলে যাবে এই সামনে জুলাইয়ের 1 তারিখ থেকে, এবং আগামী বছরে হয়তোবা যে কোনো সময় সরকারি চাকরিজীবীরাও বা এখন থেকে যেসব চাকরিজীবীরা নিয়োগপ্রাপ্ত হবেন তারা সবাই এই সর্বজনীন পেনশনের আওতাভুক্ত হবেন। তো এটা নিয়ে সকলের মধ্যে, বিশেষ করে সকল চাকরিজীবীর মধ্যে একটা সন্দেহ, একটা উত্তেজনা, টেনশন কাজ করতেছে। তো আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করুন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি বা একটা বিষয় পরিষ্কার করার চেষ্টা করেছি যে বর্তমানে চলতি পেনশন এবং সর্বজনীন পেনশন স্কিমে পার্থক্যটা কী বা কতটুকু পার্থক্য হতে পারে। তো গতকাল বিবিসির একটা প্রতিবেদনে এই তথ্যটা প্রকাশ পেয়েছে যে আসলে বর্তমানে যে পেনশন চালু আছে, এই পেনশন এবং সর্বজনীন যে পেনশন ব্যবস্থা চালু হতে যাচ্ছে, এখানে ব্যবধানটা কতটুকু হতে পারে, পার্থক্যটা কীরকম হতে পারে। তো এই পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, না টেনে, আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যেসব চাকরিজীবীরা এখনও সন্দেহের মধ্যে আছেন যে আসলে সর্বজনীন পেনশনটা কীরকম হতে যাচ্ছে বা এর সাথে চলতি পেনশনের পার্থক্যটা কীরকম বা কীরকম ব্যবধান হবে, সে বিষয়টা বিবিসি প্রতিবেদনে সম্পূর্ণভাবে উঠে এসেছে এবং সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা আমি আলোচনা করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, বর্তমানে চলতি পেনশন ও সর্বজনীন পেনশন স্কিমে পার্থক্য কতটুকু হবে, এইটাই মূলত আজকের ভিডিও আলোচিত বিষয়। পুরো ভিডিও কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সবার মনের মধ্যে যে একটা খটকা, একটা টেনশন, একটা শঙ্কা, একটা দুশ্চিন্তা কাজ করছে, এই বিষয়টা বা আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন, আমার মনে হয় সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন। স্বায়ত্তশাসিত ও সরকারি কর্মচারীদের পেনশনে কেমন পরিবর্তন আসবে, এটাই মূলত আলোচনার বিষয়। বাংলাদেশে চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। এটা খুবই দেখা যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা চাকরিজীবী আছে এনারা খুবই টেনশনের মধ্যে পড়ে গেছে। বিদ্যমান পেনশন ব্যবস্থার সাথে এর পার্থক্য কতটা এবং তাতে নতুন কর্মচারীদের সুবিধা ও হেরফেরের হবে কি না তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তার আগে আপনাদের একটা কথা বলে রাখা উচিত যে এখন পর্যন্ত যারা চাকরিতে যোগদান করেছেন তারা কিন্তু এই পেনশনের আওতায় আসবে না। যারা অর্থাৎ জুলাইয়ের 1 তারিখের পর থেকে চাকরিতে যোগদান করবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, তারা কিন্তু শুধু এই সর্বজনীন পেনশনের আওতায় আসতে যাচ্ছে। এছাড়া আগামী বছরে যারা সরকারি চাকরিতে যোগদান করবে আগামী অর্থ বছরে, অর্থাৎ 2025 সালের জুলাইয়ের পর থেকে তারা আসবে। সুতরাং এখানে যারা চাকরি বর্তমানে করছেন এনাদের টেনশনের তেমন কোনো কারণ নেই। চলতি বছরের 1 জুলাই থেকে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার নতুন কর্মচারীদের এ স্কিমে নিয়ে আসার পাশাপাশি 2025 সালের 1 জুলাই থেকে অন্য সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এ স্কিমে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ভালো করে লক্ষ্য করুন, 2025 সালের 1 জুলাই থেকে অন্য সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এ স্কিমে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ বর্তমানে যারা কর্মরত আছেন এনাদের জন্য কিন্তু এই পেনশনটা কার্যকরী হবে না।
এর বিরুদ্ধে ইতিমধ্যে স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় মালিকানাধীন এবং অন্যান্য কিছু সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নতুন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যায়িত করে প্রতিবাদ করেছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর বিরুদ্ধে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেখানে কর্মসূচি পালন করছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানে হচ্ছে দেশের বুদ্ধিজীবী পর্যায়ের লোক। সো তিনারা যেহেতু এটাকে সন্দেহের চোখে দেখছেন, বাংলাদেশের অন্য চাকরি যারা করে বিশেষ করে তাদের তো সন্দেহ লাগারই কথা, কারণ যেখানে বুদ্ধিজীবী পর্যায়ের লোকেরা বিরোধিতা করছে, অন্য চাকরিজীবীরা এখানে সন্দেহ প্রকাশ। তাদের দেখেই, তারা বুঝতে না পারলেও তাদের দেখেই নিজের প্রয়োজনেই বিরোধিতা করতে হচ্ছে, এরকম একটা বিষয় চলে এসেছে আর কি। এরপরে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মনে করছেন প্রস্তাবিত স্কিম চালু হলে এসব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ব্যক্তিদের অবসরকালীন সুযোগ সুবিধা অনেক কমে যাবে। প্রসঙ্গত 2023 সালের 17 আগস্ট সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, লাভ আপনারা জানেন যে প্রগতি, সুরক্ষা নামে, সমতা নামে 4টি স্কিম দিয়ে সর্বজনীন পেনশন যাত্রা শুরু করে, কিন্তু বর্তমানে যে দেখেন যে পরবর্তীতে স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রত্যয় স্কিম চালু করা হয়েছে, যা চলতি বছরের 1 জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যোগদান নতুন কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে, এমনটি জানিয়েই ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, যারা 1 জুলাই থেকে এইসব প্রতিষ্ঠানে নতুন যোগদান করবে তাদের জন্য শুধু, এবং যারা ইতোমধ্যে চাকরি করছেন, যোগদান করেছেন, তাদের এখানে কোনো যুক্ত হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি বা প্রজ্ঞাপনে বলা হয়নি। ভবিষ্যতে বলা হবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে এই যে মোটা হরফে লেখাটা একটু ভালো করে লক্ষ্য করুন। পেনশন কর্তৃপক্ষ বলছে পুরানো কর্মীরা আগের পদ্ধতিতেই পেনশন পাবেন এবং নতুন স্কিম কার্যকর হবে 1 জুলাইয়ের পর থেকে যারা যোগ দেবেন তাদের জন্য। ফলে এ নিয়ে পুরানো কর্মীদের আলোচনা প্রশ্নটি গুরুত্বহীন বলে মনে করেন তারা। অর্থাৎ এই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটি বা অন্যান্য প্রতিষ্ঠানের যে চাকরিজীবীরা এর বিরুদ্ধে যে মানববন্ধন বা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন, এটাকে তেনারা আমলে নিচ্ছেন না। কারণ তাদের যে যুক্তিটা সেটা হচ্ছে, যারা বর্তমানে চাকরি করছে এনাদের জন্য এটা কার্যকর হবে না, বরং যেনারা 1 জুলাইয়ের পর থেকে এইসব সেক্টরে কাজ করতে বা চাকরি করতে আসবেন তেনাদের জন্য এটা কার্যকর হবেন। এবং তাদের যুক্তি এরকমটা যে তারা কিন্তু চাকরিতে যোগদান করার আগে জেনেই আসবেন যে তারা চাকরি শেষে কী ধরনের অবসর সুবিধা পেতে যাচ্ছেন, এটা জেনেই তাদের চাকরিতে যোগদান করতে হবে। তো এক্ষেত্রে যারা যোগদান করে আসেন তাদের তো মাথা ব্যথার কারণ নাই, এরকমটা বোঝানোর চেষ্টা করছেন এই পেনশন স্কিমের কর্তৃপক্ষরা। দেখুন পার্থক্যটা কোথায়, এখানে মূল এই বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন যে বর্তমানে যে চালু আছে পেনশন স্কিম, সেই পেনশন স্কিমের সাথে যে সর্বজনীন পেনশন স্কিমটা চালু হতে যাচ্ছে, এটার যে মূল পার্থক্য সেটাই এখানে মূল বিষয়বস্তু। আসলে পার্থক্যটা পুরো দেখার পরে আপনারা এরকমই বুঝবেন যে বর্তমানে পেনশন স্কিমে সরকারকে সম্পূর্ণ অর্থ দিতে হয় বাজেটের মাধ্যমে, কিন্তু ওই পেনশন বা সর্বজনীন পেনশন স্কিম চালু হলে এক্ষেত্রে অর্ধেক অর্থ দেবে, অর্থাৎ যে চাকরি করবে তিনি নিজেই যোগান দেবে এবং বাকিটা সরকার দেবে। এরকমভাবেই সেই অর্থের যোগানটা আসবে এবং সেখান থেকে লভ্যাংশটা পেনশন আকারে আসবে। দেখুন, আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। জাতীয় পেনশন স্কিমের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা নতুন যারা যোগদান দিবেন তারা এটা জেনেই যোগদান দিবেন যে কোন পদ্ধতিতে কিভাবে তারা অবসরকালীন সুবিধা পাবেন। আমি যেটা বললাম, অর্থাৎ তারা জেনেই যোগদান দেবেন কোন পদ্ধতিতে কিভাবে তারা চাকরি জীবন শেষে অবসরকালীন সুবিধা পাবেন, এটা জেনে যেহেতু তারা যোগদান করবেন, সুতরাং সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বর্তমানে যারা চাকরি করছেন এনাদের কেন এত টেনশন, মাথা ব্যথা বা উদ্বিগ্নতা, এরকমটা উনি বলতে চেয়েছেন। পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বিবিসিকে বলেন, এখন যে পদ্ধতিতে পেনশন নির্ধারিত হয় সেটি হলো ডিফাইন্ড বেনিফিট সিস্টেম এবং এটা আনফান্ড, অর্থাৎ কর্মীকে টাকা দিতে হয় না, যেটা আমি বলেছি। অর্থাৎ বর্তমানে পেনশনের টাকা সম্পূর্ণ সরকার বহন করে, সেটাকে বলা হয় ডিফাইন্ড বেনিফিট সিস্টেম। আচ্ছা, এখন পেনশনের জন্য যে টাকা দরকার হয় সেটি সরকারি বাজেটের মাধ্যমে বরাদ্দ দেয়, এখানে কর্মীকে কিচ্ছু দিতে হয় না। হ্যাঁ, এটা আমরা জানি যে বর্তমানে সরকারি চাকরিজীবীরা যেভাবে পেনশন পান, এখানে সরকার তাদের বেঁচে থাকা পর্যন্ত পেনশন দেন এবং তারা মারা গেলে তাদের স্ত্রীরা বেঁচে থাকা, নমিনি বেঁচে থাকা পর্যন্ত পেনশন দেন এবং এটা সম্পূর্ণ বহন করে সরকার। আর নতুন স্কিম চালুর পর যারা চাকরিতে আসবেন তারা একটি পরিমাণ অর্থ জমা রাখবেন, যার সাথে সরকার সম পরিমাণ অর্থ দিবে।
এ দিয়ে একটি তহবিল গঠন করা হবে, সেখান থেকে বিনিয়োগ হবে এবং লভ্যাংশ যোগ হবে প্রত্যয় অর্থের সাথে, বলেছিলেন তিনি। মূল কথা হচ্ছে এটা, যে এরপরে যে সর্বজনীন পেনশনটা চালু হচ্ছে সেখানে সম্পূর্ণ অর্থ সরকার দেবে না, অর্থাৎ সম্পূর্ণ পেনশনের টাকা সরকার মেটাতে পারছে না, জন্যেই এ ব্যবস্থা। এবং এখানে আরেকটা বৃহত্তর স্বার্থ কাজ করছে সম্ভবত, যে দেশের আর যারা নাগরিক আছে, যারা ইচ্ছে করলে বৃদ্ধ বয়সে অসহায় অবস্থায় জীবনযাপন করেন, তারাও ইচ্ছে করলে এখানে যুক্ত হয়ে তারাও টাকা এখানে জমা করে তারাও শেষ জীবনে পেনশনের সুযোগটা পেতে পারেন, যেটা এখন বর্তমানে শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা পান। তো এই আওতা আসলে সরকারি চাকরিজীবীদের কিছুটা পেনশন কম দেওয়া লাগলে সেই টাকাটা সরকার ইচ্ছে করলে সাধারণ জনগণের জন্য ব্যয় করতে পারছে। এটাই মূলত মূল কথা সর্বজনীন পেনশনের। এতদিন সরকার শুধু সরকারি চাকরিজীবীদের পেনশন দিয়ে আসছেন সম্পূর্ণটা, কিন্তু এখন সরকারি চাকরিজীবীদেরকে তিনি সরকার পেনশন দেবে, কিন্তু সেটা দিবে অর্ধেক পরিমাণ, বাকি অর্ধেকটা সরকারের চাকরিজীবীদেরই যোগান দিতে হবে। এবং দেশের অন্য নাগরিকের ক্ষেত্রেও একই নিয়ম, অর্থাৎ অর্ধেক পেনশন দেশের নাগরিক তার শক্তি থাকাকালীন, অর্থাৎ যখন তার কর্মক্ষমতা থাকবে তখন সে যদি ওখানে জড়ো করে, তাহলে সরকার তাকে অর্ধেক টাকা দেবে, দিয়ে তার বাকি জীবনটা অর্থাৎ 60 বছর পূর্ণ হলে সেও পেনশনের আওতায় আসবে। এক কথায় সকল নাগরিকের জন্য সুবিধাটা আনার জন্য সরকারি পদ্ধতিটা অবলম্বন করছে। আচ্ছা, দেখুন আরও আছে এখানে বলে রাখা ভালো, পেনশনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বেশ কয়েকটি ধরন এখানে কার্যকর আছে। বর্তমানে একজন কর্মকর্তা 25 বছরের চাকরি জীবন শেষে তার মূল বেতনের 230 গুণ করে, যেটা মোট টাকা তার 90% হলো তার মোট পেনশন, যার মধ্যে 50% এককালীন পাবে, যেটা গ্র্যাচুইটি, আর বাকি অর্থ মাসিক কিস্তিতে হবে, যেটা হবে পেনশন। যেটা এখন বর্তমানে যারা যোগদান করে আছে তিনারা এই পদ্ধতিতে পেনশন পান, এবং এখনও যারা যোগদান করছে বা যারা আন্দোলনও করছে এনারা এই পদ্ধতিতে পেনশন পাবে। কিন্তু 1 তারিখের পর থেকে যেসব নাগরিকরা যোগদান বা যেসব চাকরিজীবীরা যোগদান করতে যাচ্ছে, এবং 2025 সালের জুলাইয়ের 1 তারিখের পর থেকে যেসব সরকারি চাকরিজীবীরা যোগদান করতে যাচ্ছে, তাদের জন্য এই নিয়মটা আর থাকছে না। এছাড়া সরকারি কর্মকর্তারা ল্যাম গ্র্যান্ট নামে, অর্থাৎ ছুটির প্রাপ্যতার ভিত্তিতে একটি সুবিধা পান চাকরি জীবন শেষে। এর মাধ্যমে তারা শেষ মূল বেতনের 18 গুণ টাকা পেয়ে থাকেন অবসর সুবিধার আওতায়। এগুলো এখনও পরিষ্কার করা হয়নি যে সর্বজনীন পেনশনের আওতায় গেলে এই ল্যাম গ্র্যান্ট সুবিধা এগুলো থাকবে কিনা। এর বাইরে তারা প্রভিডেন্ট ফান্ড সুবিধা পেয়ে থাকেন, তবে প্রভিডেন্ট ফান্ড হলো কর্মীর নিজে, প্রভিডেন্ট ফান্ড বা জিপি ফান্ড সরকারি চাকরিজীবী আপনারা জানেন যে এই ফান্ডের সুবিধাটা নিজেরাই জমানো টাকার লভ্যাংশ থেকে পেয়ে থাকেন, অবসরে যাওয়ার পর সেটা তারা পেয়ে থাকেন আর কি। আচ্ছা, আবার চাকরিতে থাকা অবস্থায় কোনো প্রয়োজন হলেও তারা সেখান থেকে টাকা তুলতে পারেন। কর্মকর্তারা বলেছেন এসব সুবিধা ভবিষ্যতে অব্যাহত থাকবে। ভালো করে লক্ষ্য করুন যে এসব সুবিধা যেগুলো পেনশন হচ্ছে আপনার থাকা অবস্থায় বর্তমান যে অবস্থা সেখানে সেই নিয়মটা এখানে প্রচলিত আছে, এবং ভবিষ্যতে সর্বজনীন পেনশনের আওতায় গেলেও এখানে তারা এই সুবিধাগুলো অব্যাহত থাকবে বলছেন। পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তবে কেউ যদি 75 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যান, তাহলে তার নমিনি পেনশনের বয়স 75 হওয়া পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন। এখানে একটা পার্থক্য আছে, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে হয় কি, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি পেনশন পান, এবং তিনি মারা যাওয়ার পরে তার নমিনি বা তার স্ত্রী বেঁচে থাকা পর্যন্ত পেনশন পান, কিন্তু সেটা এখন আর এই সর্বজনীন পেনশনের ক্ষেত্রে কার্যকর থাকছে না। এখানে হচ্ছে পেনশন, অর্থাৎ যিনি পেনশন পাবেন তিনি তার আজীবন পেনশন পাবেন, তিনি 75 বছর বাঁচুক বা তার আগে তার বেশি বাঁচুক, এটা সেখানে বিষয় না। কিন্তু যদি পেনশনার ব্যক্তি যদি 75 বছর বয়সের আগে মারা যান, তাহলে তার নমিনি কিন্তু আজীবন পেনশন পাবেন না। তার নমিনি সেক্ষেত্রে, অর্থাৎ একজন পেনশনার যদি ধরেন 60 বছর পরে 70 বছর বয়সে মারা গেল, তাহলে তার নমিনি পেনশন পাবে পরে আর 5 বছর, অর্থাৎ নমিনির ক্ষেত্রে আজীবন পেনশন থাকছে না। এই বিষয়টা আমার কাছে একটু খটকা মনে হয়েছে। আমার মনে হয় নমিনির ক্ষেত্রেও পেনশনটা তার আজীবন হওয়া উচিত, তাহলে এতটা আপত্তি থাকতো না। তো আপনারা কি মনে করেন ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। কারণ যেহেতু পেনশন সরকারি নিয়মে, যেহেতু এখানে অর্ধেক যোগান সরকার দিচ্ছে, অর্ধেক যোগান চাকরিজীবী নিজেই দেবে, সেক্ষেত্রে শুধুমাত্র পেনশনার আজীবন বা মৃত্যু পর্যন্ত আমৃত্যু পেনশন পাবেন, আর নমিনি তার আমৃত্যু পেনশন পাবেন না, এই বিষয়টা আমার কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। তো আপনারা কি মনে করেন? এটা যদি বৈষম্যমূলক মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। না মনে হলো সেটার পক্ষে যুক্তি দেখে কমেন্ট বক্সে উল্লেখ করবেন।
আচ্ছা, আর যদি পেনশনার 10 বছর চাঁদা দেওয়ার আগেই মারা যান তাহলে তার জমাকৃত অর্থ মুনাফা সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো পেনশনার 10 বছর আগে অর্থাৎ 10 বছর চাঁদা না দিয়েই তিনি মারা যান তাহলে তার অর্থ সম্পূর্ণটা সুদ সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে পেনশনের আর প্রশ্নই থাকছে না। কিন্তু সর্বনিম্ন 10 বছর চাঁদা দেওয়ার পরে পেনশন পাওয়া শুরু হবে, এটা মাথায় রাখতে হবে। কারো যদি পেনশনের জমাকৃত অর্থ কোনো এক পর্যায়ে উত্তোলনের দরকার হয় তাহলে সে সুযোগও থাকছে। তার মোট জমানতের সর্বোচ্চ 50% বা 50% তিনি আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসাবে নিতে পারবেন। পেনশনের জন্য প্রতি মাসে জমা দেয়া চাঁদা বিনিয়োগ হিসেবে দেখানো হবে এবং সেই অর্থ কর রেয়াতের জন্য বিবেচিত হবে। আর মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ হবে আয়করমুক্ত। ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেলেন যে আসলে সর্বজনীন পেনশন আর বর্তমানে যে চালু আছে এই পেনশনটার মধ্যে ব্যবধানটা কী বা কোন জায়গায় এর পার্থক্য। তো আমি এখন সংক্ষেপে পার্থক্যটা বলি। পার্থক্যটা হচ্ছে আগের পেনশন সরকার সম্পূর্ণ বহন করত, সরকারি চাকরিজীবীদের জন্য শুধু, সেখানে চাকরিজীবীদের কোনো টাকা দিতে হতো না। কিন্তু বর্তমানে এই পেনশনে 50% অর্থ যোগান দেবে সরকার, আর 50% অর্থ যোগান দিতে হবে চাকরিজীবী বা দেশের যে কোনো পর্যায়ের নাগরিককে। আচ্ছা, আগের পেনশনটা যেখানে একজন পেনশনার আজীবন পেত, এখানেও ঠিক সেই পেনশনটা একজন পেনশনার আজীবনই পাবে। কিন্তু আগের পেনশন নমিনির ক্ষেত্রেও আজীবন ছিল, কিন্তু এই পেনশন নমিনির ক্ষেত্রে আজীবন হবে না। এক্ষেত্রে যদি পেনশনার 75 বছর এর আগে ততটুকু পেনশন নিয়ে তিনি মারা যাবেন, বাকি বছরটুকু নমিনিকে দেওয়া হবে। এটা একটা আমার কাছে বৈষম্যই মনে হয়েছে। তো এতটুকুই। আর বর্তমানে পেনশন চালুর সাথে সুযোগ সুবিধাগুলো আছে সেসব বিষয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা আসেনি। যদি আসে বা যখন আসবে তখনই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর গ্র্যাচুইটি বা আর যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো নিয়ে সবার মধ্যে এখন একটা তোড়জোড় চলছে, এগুলোর কি হবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে যারা এমপিভুক্ত শিক্ষক আছেন তারা যখন এই পেনশনে আওতাভুক্ত হবেন তাদের গ্র্যাচুইটির কি হবে, তারা যে এককালীন যে অবসর ও কল্যাণ তহবিল থেকে যে একটা মোটা অঙ্কের টাকা পেতেন সে টাকাটা তাদের কি হবে, এবং তাদের বেতন থেকে যে চাঁদাটা কেটে যাচ্ছে এটা তারা কিভাবে পাবেন না এই বিষয়টা নিয়ে আমি আগামীতে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি বা চেষ্টা করব, বা এর পরবর্তী ভিডিওটা সে বিষয়ের উপরে আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অর্থাৎ সর্বজনীন পেনশন এবং পেনশনের মধ্যে পার্থক্যের বিষয়টি গতকালকে বিবিসিকে বলার পরে আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে ব্যাখ্যা করার জন্য। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।